কারণ আইসি যতক্ষণ না সাপ্লাই পাচ্ছে ততক্ষণ গেট ভোল্টেজ আউটপুট করতে পারছে না মসফেটের জন্য, তাহলে মসফেট ততক্ষণ রেডি হচ্ছে না যতক্ষণ না গেট ভোল্টেজ পাচ্ছে। আবার চকিং কয়েল অন না হলে অক্সিলারি কয়েল অন হবে না এবং আইসি সাপ্লাই পাবে না। তাহলে কী করে ঘটনাটা ঘটছে চলো দেখা যাক। বন্ধু, পনাজি টেকনিক্যাল জোন এলইডি কালার টিভি সার্ভিসিং পার্ট 3 ভিডিওতে ক্লিক করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। যারা পার্ট 1 ও পার্ট 2 এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আশা করি উপকার ছাড়া অপকার হবে না। তাহলে চলো ধৈর্যকে হাতিয়ার বানিয়ে শুরু করা যাক এলইডি টিভি পার্ট 3 সার্ভিসিং, সম্পূর্ণ থিওরি ও প্র্যাকটিক্যাল সহ। বোঝানোর সুবিধার জন্য আমি এই যে এলইডি কালার টিভি কম্বো যে মাদারবোর্ড আছে, এটা খুবই ছোটো ছোটো পার্টস, সেটা যেটা তোমাদের দেখতে এবং আমার বোঝাতে দুটোই হয়তো অসুবিধা হবে। তা আমি এর সেম পুরো সমান মানে যে একই কোম্পানির একই মডেলের আমি এই কালার জেরক্স একটা বার করে রেখেছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি এবং তোমরা বুঝতে পারো। এবং এই একটা সার্কিট ডায়াগ্রাম এই পাওয়ারে, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই। তা আমরা আগে যেটা দেখেছি সেটা কি না, আমাদের এই মসফেটকে চালু হতে গেলে আমাদের এই আইসিকে চালু হতে হবে। এই আইসিকে চালু হতে গেলে এই অক্সিলারি সাপ্লাইকে চালু হতে হবে। এই অক্সিলারি সাপ্লাইকে চালু হতে গেলে চকিং কয়েলকে চালু হতে হবে। চকিং কয়েলকে চালিত হয়ে গেলে মসফেটকে চালু হতে হবে। তাহলে এরা একজন আর একজনের উপর নির্ভরশীল। কিন্তু মেন যেটা দেখা যাচ্ছে সেটা কীভাবে দেখা যাচ্ছে যে এটা তাহলে চালু হবে কীভাবে। দেখো এখান দিয়ে সোজাসুজি 300 ভোল্ট, দেখো আমরা এই বলেছিলাম ক্যাপাসিটার থেকে 300 ভোল্ট আসছে, এসে কোথায় আসছে, ধরো এটা 300 ভোল্ট আসছে, 280 থেকে 300 ভোল্ট এটা আসছে, ঠিক আছে, এসে কোথায় আসছে সোজা মসফেটের ড্রেনে। ওকে, এবার ড্রেন থেকে কী হচ্ছে, এবার ড্রেন থেকে আর সোর্সের মধ্যে কী হয়, সুইচিং হয়, হলে যে এসিটা তো উৎপন্ন হয় এই সুইচিংয়ের মাধ্যমে, সেটা কী হয়, এই চকিং কয়েলকে দেওয়া হয়। তো এই সুইচিংটা করতে হলে কী হবে, এটা একটা সুইচকে সুইচিং করতে হলে কী করতে হয়, গেটে সাপ্লাই দিতে হয়। সেই গেটের সাপ্লাইটা কোথা থেকে আসছে, আমাদের দেখো এই আইসি থেকে, ঠিক আছে। আর এই যে সোর্সে যে আছে, সোর্সে দেখো সোজা এই রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের কী করা আছে, আমাদের ডাউন করে দেওয়া আছে। তাহলে ভালো করে দেখো এই যে মসফেটে তাহলে কী দেওয়া হচ্ছে, এটা পজিটিভ চলে আসছে, এটা সুইচিং যখন হবে তখন কিন্তু এখানে নেগেটিভ হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, এবং এখানে চকিং কয়েলের এপারে থাকবে পজিটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ সুইচিং করার জন্য আমাদের সেকেন্ডারি থেকে ভোল্টেজ আউটপুট হবে। তো এখানে আমাদের এখন কাজটা সম্পূর্ণ হচ্ছে না, কারণ মসফেটের আমাদের যে গেট আছে, গেটে এখনও পর্যন্ত গেট সাপ্লাই ভোল্ট এসে পৌঁছাতে পারছে না, কারণ আইসি এখনও চালু হয়নি। কারণ আইসি চালু হতে গেলে অক্সিলারি কয়েলকে চালু হতে হবে, এই অক্সিলারি কয়েলকে চালু হতে হবে। কারণ আমরা সবাই জানি এই যে এসএমপিএস চপার থাকে, এসএমপিএস চপারে দুটো পোর্শন থাকে, একটা হলো চকিং কয়েল, একটা হলো অক্সিলারি কয়েল, ঠিক আছে। তাহলে আমাদের চকিং কয়েল অক্সিলারি কয়েলটা দেখো আমরা সার্কিটের মধ্যে বুঝতে পারলে কত সুবিধা হচ্ছে। এটা হলো চকিং কয়েল, এটা হলো অক্সিলারি কয়েল, ওই চপারের মধ্যেই রয়েছে, যে চপারটা আমি আগে দেখিয়েছি অর্থাৎ এই চপারের মধ্যে, ঠিক আছে। তো আমাদের কী হচ্ছে, চকিং কয়েল থেকে আমাদের সাপ্লাই 12 থেকে 17 যাবে, তারপর আইসি চালু হবে। তাহলে সাপ্লাইটা যেতে পারছে না, কারণ কি আমাদের মসফেট চালু হয়নি। তাহলে বন্ধু এখানে প্রশ্ন হলো আমাদের, তাহলে এখানে সার্কিট ডিজাইনটা কাজ করবে কী করে। আমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের মাধ্যমে দেখেছিলাম, হ্যাঁ আইসিটা চালু হতে পারে, সেখানে কী দরকার না, এটা স্টার্টিং ভোল্টেজ। তা স্টার্টিং ভোল্টেজটা কোথা থেকে আসছে, দেখো এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সের মাধ্যমে সিরিজ কানেকশান করে কোম্পানি বিশেষে একটাও দিতে পারে। কোথা থেকে আসছে, এটা 300 ভোল্ট থেকে, এই যে 300 ভোল্টের পয়েন্ট আছে, এই 300 ভোল্টের পজিটিভ থেকে ভোল্টেজকে ড্রপ করিয়ে 12 থেকে 17-এর মধ্যে বা 15 থেকে 17-এর মধ্যে এই 5 নম্বর পিনে দেওয়া হয়, ঠিক আছে। এবং তখন কি হচ্ছে, আইসির গেট থেকে সাপ্লাই আউটপুট হচ্ছে। আমরা এতদূর পর্যন্ত সেকেন্ড পার্টে দেখেছি এবং সেটা বিস্তারিতভাবে। চলো এবার তার পরের ধাপে শুরু করা যাক। তাহলে পিডাব্লিউএম আইসি যখন আমাদের সাপ্লাই ভোল্ট পেয়ে গেল, অর্থাৎ এই আইসি দেখো, এই যে আইসি আছে না, এই যে আইসি আছে দেখো, এই পিডাব্লিউএম আইসি, এই আইসি অর্থাৎ এই আইসি দেখো, আমি সার্কিটে দেখাচ্ছি, দেখো এই ভালো করে দেখবে, এই যে আইসিটা আছে না, এই যে আইসিটা, এই যে আইসিটা, ঠিক আছে, এই আইসি, আর এটাকে আইসিটাকে কী বলা হয়, পিডাব্লিউএম আইসি, ঠিক আছে। এর তাহলে 5 নম্বর পিনে যখন স্টার্টিং ভোল্টেজ পেয়ে গেল, তখন কী হলো, 6 নম্বর পিন থেকে গেট ভোল্টেজ আউটপুট হলো, কার জন্য, মসফেটের জন্য। তখন মসফেট সুইচিং করা শুরু করে দিল এবং অক্সিলারি কয়েল থেকে সাপ্লাই আউট হতে থাকলো, হয়ে কোথায় গেল, সেই 5 নম্বর পিনে, কারণ এবার সাপ্লাইটা দিতে হবে। কিন্তু অক্সিলারি সাপ্লাই থেকে যখন সাপ্লাই ভোল্টটা বার হয় সেটা থাকে এসি, কারণ আমরা জানি চপার থেকে বা ট্রান্সফর্মার থেকে যাই বার হোক সেটা হয় এসি, সেটাকে ডিসিতে রূপান্তরিত করতে হয়। তাই এখানে কোম্পানি দেখো এই রেজিস্ট্যান্স এবং এই ডায়োডের মাধ্যমে ডিসি করেছে। রেজিস্ট্যান্স না দিলেও হয়ে যায়, না দিলেও চলে, ডায়োড কিন্তু তোমার দুটোর মধ্যে একটা দিতেই হবে, নতুবা ডিসিতে রূপান্তরিত হবে না। এবং
আমরা জানি ডায়োডে ডিসি হওয়ার পরে সেটাকে ফিল্টার করতে হয়, যেমন আমাদের এই একটা ক্যাপাসিটার মাধ্যমে ফিল্টার করেছে। দেখো ভালো করে এই সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করেছে, দেখে নাও বুঝতে পারবে, কাজের ক্ষেত্রে সুবিধা হবে। দেখো এই হলো ডায়োডটা, এই যে, আর ক্যাপাসিটারটা এই যে। তাহলে ডায়োডটা অক্সিলারি কয়েলে এটা হলো ডিসি করছে, এসিকে ডিসি করছে, আর এটা হলো ক্যাপাসিটার কি হচ্ছে, ফিল্টার করছে, করে কোথায় দিচ্ছে আমাদের এই PWM-ICর 5 নম্বর পিনে। এবারে তুমি পরীক্ষা করার জন্য আমাদের এই সাপ্লাইটাকে কেটে দিতে পারো, কিন্তু সেটা সুরক্ষার সমেত, অর্থাৎ যেন কারেন্টটা শর্ট না মারে সেটার দিকে খেয়াল রেখে। যদি কেটে দাও তাহলে দেখবে পুরো সার্কিটটা ঠিকমতো কাজ করছে, কোনো সমস্যা হবে না। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি বা জানতে পারি, যদি কোনো সময় দেখি মসফেট ঠিক আছে, এই ট্রানজিস্টার ঠিক আছে, আইসি ঠিক আছে, এই ডায়োড ঠিক আছে, অথচ আমার সার্কিট কাজ করছে না, তাহলে তখন বুঝতে হবে কি স্টার্টিং ভোল্টেজ পৌঁছাচ্ছে না। তো স্টার্টিং ভোল্টেজ যদি না পৌঁছে তাহলে কি আমাদের এই রেজিস্ট্যান্স কেটে গিয়ে থাকে। কাজের ক্ষেত্রে বা কোম্পানির ক্ষেত্রে দুটো না ব্যবহার করে একটাও ব্যবহার করতে পারে। তাহলে এখান থেকে আমরা একটা পাওয়ার ড্রেটের অন্যতম কারণ খুঁজে পেলাম, নাকি রেজিস্ট্যান্স যদি কেটে গিয়ে থাকে অর্থাৎ স্টার্টিং রেজিস্ট্যান্স, তাহলে সমস্ত কিছু ভালো থাকা সত্ত্বেও আমার সার্কিট কাজ করবে না। বোঝা গেল? এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটার দিকে খেয়াল করো। দেখো আমাদের এটা হলো প্রাইমারি সাইডের গ্রাউন্ড, যেটা অক্সিলারি সাইড, যেটা এই অক্সিলারি কয়েল থেকে দেখো এসে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, এটা হলো প্রাইমারি সাইডের গ্রাউন্ড। আর এটা হলো সেকেন্ডারি সাইডের গ্রাউন্ড। এই প্রাইমারি সাইডের গ্রাউন্ড আর সেকেন্ডারি সাইডের গ্রাউন্ড কোনো সময় এক জায়গায় করবে না, কারণ এই দুটো সম্পূর্ণ আলাদা গ্রাউন্ড। ঠিক আছে? কারণ এর ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সির মান বেশি থাকে, অর্থাৎ কোথায় প্রাইমারি সাইডে, সেকেন্ডারি সাইডে ফ্রিকোয়েন্সির মাত্রা কম থাকে। এই জন্য প্রাইমারি সাইডে যখন কোনো কিছুর ভোল্টেজ মাপবে তখন আমাদের এই প্রাইমারি সাইডে গ্রাউন্ড ব্যবহার করবে, আর যখন সেকেন্ডারি সাইডের কোনো কিছুর ভোল্টেজ মাপবে তখন সেকেন্ডারি সাইডের গ্রাউন্ড ব্যবহার করবে। ভালো করে খেয়াল করো, প্রাইমারি আর সেকেন্ডারি সম্পূর্ণ আলাদা গ্রাউন্ড, কারণ এদের ফ্রিকোয়েন্সির পার্থক্য প্রচুর বা অনেক। ঠিক আছে? আর স্টার্টিং ভোল্টেজ যদি না আইসিতে পৌঁছায় তাহলে স্টার্টিং হবে না। বোঝা গেল? চলো এবার দেখা যাক তার পরের অংশগুলোর কাজ কি। তা চলো এবার সার্কিট ডিজাইনের মাধ্যমে ফের একবার ভালো করে বোঝা যাক যে এই জিনিসগুলো কী হারানো এবং কী জন্য কোম্পানি ব্যবহার করেছে। আচ্ছা, আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে ড্রেন আছে না, এই যে ড্রেন, এই ড্রেনের এপারে যে ডায়োড এবং এই যে রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করেছে কোম্পানি, বা এই পিএফ ব্যবহার করেছে, এই জিনিস কটা অর্থাৎ ডায়োড এবং এই রেজিস্ট্যান্স এবং এই পিএফ ব্যবহার না করলেও সেট চলতো, অর্থাৎ সেট চালু থাকতো। কিন্তু কোম্পানি তো এখানে এমনি ব্যবহার করেনি না, তার প্রত্যেকটার কারণ আছে। অর্থাৎ এই পজিটিভ সাপ্লাইয়ের সাথে এবং এই ড্রেনের সাথে এই ডায়োড এবং রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করার একটাই কারণ, ধরো কোনো কারণবশত আমাদের এই মসফেট কাজ করলো না, ঠিক আছে, তাহলে এখানে ভোল্টেজটা কী হচ্ছে, স্টোর হয়ে থাকছে। কারণ যতক্ষণ না সুইচিং করছে ততক্ষণ তো নেগেটিভ ভোল্টেজ সেপারে পার হতে পারছে না, তাহলে এত দূর পর্যন্ত আমাদের পজিটিভ ভোল্টেজ চকিং কয়েলের মাধ্যমে এসে পৌঁছে থাকছে। ঠিক আছে? তাহলে সেই ভোল্টেজটাকে ডিসচার্জ করার জন্য আমাদের এই ডায়োড এবং এই সার্কিটগুলিকে ব্যবহার করা হয়েছে। ভালো করে খেয়াল করো, ডায়োডের মাথা কোন দিকে আছে, এদিকে, পিছনটা আছে এদিকে, তাহলে এদিকটা কি আছে, ডায়োডের নেগেটিভ, আর এদিকটা ডায়োডের পজিটিভ। আমরা কি বলেছি, যখন মসফেট চালু হচ্ছে না, তাহলে মসফেট যখন চালু হচ্ছে না তখন তাহলে এখানে পজিটিভ থাকছে, কারণ এই চকিং কয়েলের মাধ্যমে পজিটিভ চলে আসছে। আর যখন চালু হচ্ছে তখন কী হচ্ছে, এটা সুইচিং হচ্ছে, হওয়ার পরে এখানে নেগেটিভ হচ্ছে, তখন কিন্তু এই সাইডে এই সার্কিটের কোনো কাজ থাকছে না, কারণ এখানে সাপ্লাই যেতে পারবে না, কারণ নেগেটিভ যদি এখানে চলে আসে সুইচিংয়ের মাধ্যমে তাহলে সেটা যেতে পারছে না। কিন্তু সুইচিং যদি না হয় তাহলে সেই মুহূর্তের জন্য কী হচ্ছে, এখান থেকে যে পজিটিভ সাপ্লাইটা আসছে না, সেটা এই ডায়োডের মাধ্যমে এবারে পার হয়ে এবং রেজিস্ট্যান্স এবং পিএফের মাধ্যমে সেটা আস্তে আস্তে ডিসচার্জ হতে শুরু করে। কী হয়, ডিসচার্জ হতে শুরু করে। তাহলে বোঝা গেল এখানে এইটুকু সার্কিটের কাজটা কি, এই ডায়োড এবং রেজিস্ট্যান্স যতক্ষণ না সুইচিং করছে, অর্থাৎ সুইচিং যদি না করে তখন কিন্তু এই সার্কিটের কাজে লাগছে, যদি সুইচিং করে তখন এই সার্কিটের কোনো কাজই নেই, কেন না এটা ডিসচার্জ করার কাজে লাগে। বোঝা গেল? হ্যাঁ, এখানে যে এই মসফেটটা ব্যবহার করা হয়েছে না, মসফেটের পাশে যে পিএফটা ব্যবহার করেছে তারও গুরুত্ব অপরিসীম। চলো আমরা আগে মসফেটটাকে একটু প্র্যাকটিক্যালি দেখে নিই, তারপরে আমাদের কাজ করতে সুবিধা হবে বা তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো যে মসফেটটা রয়েছে, এই মসফেটটা ওটা প্রাইমারি সাইডে সুইচিংয়ের জন্য যে মসফেটটা ব্যবহার করা হয়। ঠিক আছে? দেখো আমি সার্কিট ডিজাইন যেটা কালার জেরক্স আছে আমি সেটা থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? এই দেখো মসফেটটা হলো এই যে মসফেটটা। ঠিক আছে? তাহলে চলো মসফেটের ওখানে যে পিএফটা আছে তার কাজের গুরুত্ব বা তার কতটা গুরুত্ব আছে সেটা তোমাদেরকে একটু বলে দিই। ধরো এই মসফেট চলছে,
ঠিক আছে, চললে মসফেট তো হিট হবে না, এই হিটটাকে কন্ট্রোল করে আমাদের এই পিএ। আবার এটা চলার জন্য যে একটা প্রেশারের সৃষ্টি হয় বা একটা নয়েজের সৃষ্টি হয় না, সেটাকেও কন্ট্রোল করে কে, আমাদের এই পিএ। তাহলে পিএফের কাজ কি, এই মসফেটের হিটকে সহ্য করা বা হিটকে কন্ট্রোল করা। আবার কি এখানে যে প্রেশার বা নয়েজের সৃষ্টি হয় এই ড্রেন টু সোর্সের মধ্যে সেটাকেও কন্ট্রোল করে, সেই নয়েজ বা প্রেশারকেও কন্ট্রোল করে কে, আমাদের এই পিএফ। ওকে, তাহলে মসফেট যখন প্রেশার পাচ্ছে তখন কিন্তু এই রেজিস্ট্যান্সও প্রেশার পাচ্ছে, যেটা গ্রাউন্ডের সাথে জোড়া আছে, দেখো এই রেজিস্ট্যান্সও প্রেশার পাচ্ছে। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স যখন প্রেশার পাচ্ছে এই দুটো প্রেশারকে কেন্দ্র করে, অর্থাৎ এই সোর্স এবং এই গ্রাউন্ডের রেজিস্ট্যান্সের প্রেশারের মাঝখান দিয়ে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, কারেন্টের ভোল্টেজের একটা পার্থক্য হচ্ছে, একটা সামান্য ডিফারেন্স হচ্ছে। সেই পরিমাপটাকে নিয়ে আমাদের কী হচ্ছে, দেখো আইসি পিডাব্লিউএম আইসির 4 নম্বর পিনে দেওয়া হচ্ছে। তাহলে পিডাব্লিউএম এর কোথায় দেওয়া হচ্ছে, 4 নম্বর পিনে। ঠিক আছে, এবার যদি কোনো কারণবশত এই রেজিস্ট্যান্সটা কেটে গিয়ে থাকে তাহলে কিন্তু এই আইসি কাজ করবে না। বোঝা গেল? তাহলে পিডাব্লিউএম আইসির কাজ বা গুরুত্ব সম্বন্ধে আমরা কী কী জানতে পারলাম, যে আইসির 1 নম্বর পিন হলো গ্রাউন্ড, আর হলো এদিকে 5 নম্বর পিন হলো ভিসিসি, অর্থাৎ সাপ্লাই ভোল্ট ইনপুট। স্টার্টিং ভোল্টেজ পাওয়ার পরে কি হয়, অক্সিলারি কয়েল চালু হয়ে যায় এবং অক্সিলারি কয়েল থেকে সাপ্লাই এসে গেলে তখন কন্টিনিউ চলতে থাকে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে কী হয়, 4 নম্বর পয়েন্টে হলো আমাদের যে এই সোর্স এবং এই গ্রাউন্ড রেজিস্ট্যান্সের মধ্যে যে প্রেশারের সৃষ্টি হয় বা যে ভোল্টেজের পার্থক্যের সৃষ্টি হয়, সেখান দিয়ে আমাদের একটা পয়েন্ট নিয়ে সেটাকে কন্ট্রোল করার জন্য এই 4 নম্বর পিনে দেওয়া হয়। ঠিক আছে, এবার ব্যাপারটা হলো আমাদের দেখো এই যে একটা পয়েন্ট আছে না, কম্পনসেশনটার কাজ হলো আরও গুরুত্ব, যতগুলো কাজ হয়েছে তাদের মধ্যেও গুরুত্ব। কারণ তুমি ধরো পাওয়ার সেকশন চালু হয়ে গেল বা অন হয়ে গেল, তোমার সেকেন্ডারি থেকে ভোল্টেজ আউটপুট হলো, একটা সেকেন্ডারি থেকে বা ভোল্টেজ আউটপুট হলো, কিন্তু সেই ভোল্টেজটা যে কতবার হবে, অর্থাৎ 12 থেকে 12ই বা 24টা 24ই বার হবে। ঠিক আছে, এই 12টা 12ই বা 24টা 24ই বার হবে, সেটা ঠিক করে আমাদের এই কম্পনসেশন পয়েন্টটা। ঠিক আছে, ভালো করে বোঝো। এটা হচ্ছে কি, যদি কম্পনসেশন পয়েন্ট কাজ না করে তাহলে এটা 12 থেকে 16 হতে পারে, তোমার 12 থেকে 11 হতে পারে, 10 হতে পারে, 9 হতে পারে, অর্থাৎ ব্রেন খারাপ হয়ে যাবে, ইচ্ছা মতো কাজ করবে। সেই কাজটা টোটালি কন্ট্রোল করে কে, এই কম্পনসেশন। এর কম্পনসেশন যখনই ঠিক থাকবে তখন গেট থেকে সঠিক ভোল্টেজ বার হবে। তাহলে কম্পনসেশন হলো কি, পুরো সার্কিটে তুমি বলতে পারো মেমোরি। কারণ কি, আমার ভোল্টেজ তো সবসময় সঠিক দরকার, অর্থাৎ সঠিক পরিমাণে, সেই সঠিক পরিমাণটা নিয়ন্ত্রণ করে কে, এই কম্পনসেশন। তাহলে কম্পনসেশন কীভাবে কাজ করে চলো এবার দেখা যাক। ধরো যখন এই সেকেন্ডারি থেকে ভোল্টেজ আউটপুট হচ্ছে, যে ভোল্টেজ হোক, 12 হতে পারে, 10 হতে পারে, 18 হতে পারে, 6 হতে পারে, যেটা ভোল্টেজ আউটপুট হচ্ছে সেই ভোল্টেজটা সার্কিটে ব্যবহার করা ভোল্টেজের তুলনায় কম না বেশি, এটাকে ঠিক করে আমাদের কী করে, আমাদের অপ্টোকাপলারে সাপ্লাইটা দেওয়া হয়। এটা হলো অপ্টোকাপলার। দেখো অপ্টোকাপলারটা কেমন দেখতে আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি। এটা হলো অক্টোকাপলার, দেখো এই যে এটা অক্টোকাপলার, 4টে লেগ। ঠিক আছে, দেখো সার্কিট ডিজাইনও আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাজ বুঝতে এবং করতে সুবিধা হয়। দেখো এটা হলো অক্টোকাপলার, এইটা হলো অক্টোকাপলার, এইটা ঠিক আছে, এটা হলো অক্টোকাপলার। তো এই অক্টোকাপলারে কী হচ্ছে না, সাপ্লাই দেওয়া হচ্ছে। যখন অক্টোকাপলার সাপ্লাই দিচ্ছে তখন কী হচ্ছে, একটা সিগন্যাল দেওয়া হচ্ছে। কোনো না যেখানে ভোল্টেজ, এখানে হয় সিগন্যাল। এর হচ্ছে কি প্রাইমারি সেকশনের সিগন্যাল দেওয়া হয়, সেকেন্ডারি থেকে আউটপুট হয়। অর্থাৎ আমাদের সেকেন্ডারি থেকে সেকশন থেকে যখন যে ভোল্টেজটা যাচ্ছে ওটা একটা সিগন্যালের মাধ্যমে এই সেকেন্ডারি সেকশন থেকে যে ভোল্টেজটা যাচ্ছে, যে কম আসছে না বেশি আসছে, সেই সিগন্যালটা প্রাইমারি সেকশনে গিয়ে ট্রান্সফার করছে এবং এই আইসির কম্পনসেশনে দেওয়া হচ্ছে। তাহলে যখন এই আইসি বলছে যে এখানে কম ভোল্টেজ আছে আর আউটপুটে কম ভোল্টেজ আসছে, তখন কি করবে, এখান থেকে গেট ভোল্টেজও বেশি বার করবে, তাহলে বেশি প্রক্রিয়া সুইচিং করবে। যখন হচ্ছে কি দেখছে বেশি আসছে তখন বলে বেশি আসছে, তখন কি করবে, আমাদের কম্পনসেশন পয়েন্ট থেকে গেটকে কম ভোল্টেজ দেবে, তখন কম সুইচিং করবে। তাহলে এইভাবে ভোল্টেজকে কন্ট্রোল করে কে, এই কম্পনসেশন পয়েন্টটি। তাহলে এই কম্পনসেশন পয়েন্টটির গুরুত্ব সবচেয়ে বেশি, তাই না? আমার ভোল্টেজ পেলেও তো কাজ হবে না, সঠিক ভোল্টেজের প্রয়োজন। সেই সঠিক ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করে কে, কম্পনসেশন। তাহলে কম্পনসেশন কী করছে, এই গেট ভোল্টেজকে কন্ট্রোল করছে, অর্থাৎ তার মসফেটের গেট ভোল্টেজকে। বোঝা গেল? তাহলে এবার প্রশ্ন হলো, এখানে ছোট যে ট্রানজিস্টার, অর্থাৎ এখানে যে ছোট পিএনপি ট্রানজিস্টারটা ব্যবহার করা হয়েছে, সেটা কি কারণের জন্য ব্যবহার করা হয়েছে? এখানে যেটা ব্যবহার করা হয়েছে পিএনপি ট্রানজিস্টার, তার কাজ হলো আমাদের এই যে গেট ভোল্টেজ আছে না, গেট ভোল্টেজ, সেই গেট ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ কন্ট্রোল করার জন্য বা ব্যালেন্স করার জন্য। ধরো আমার এখান থেকে গেট ভোল্টেজ একটা বার হচ্ছে না, গেট ভোল্টেজ একটা বার হচ্ছে কোথা থেকে, আইসির 6 নম্বর পিন থেকে মসফেটে যাচ্ছে। এই গেট ভোল্টেজটা ব্যালেন্স করার জন্য, অর্থাৎ সঠিক
মাত্রায় পাঠানোর জন্য আমাদের মাঝখানে একটা পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করেছে কোম্পানি। কিছু কিছু সেটে আছে, কিছু কিছু সেটে নেই, অর্থাৎ কিছু কিছু পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে রয়েছে, কিছু কিছু পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে নেই। কিন্তু এখানে যেহেতু ব্যবহার করেছে সেজন্য আমি এই কাজটা বলে দিচ্ছি। এই যে গেট ভোল্টেজ আছে, এই গেট ভোল্টেজের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে চলো এবার ফল্ট ফাইটিং এবং পুরো সার্কিটটাকে একবার ভালো করে দেখা যাক বা বোঝা যাক। তাহলে আমাদের প্রথমে যখন এখানে এসি ইনপুট হচ্ছে, সেই এসির মধ্যে কিছু জাম থাকে, যে জামগুলোকে একটা প্রক্রিয়ার মাধ্যমে নষ্ট করা হয়, করার পরে তারপরে আমরা ব্রিজ ডায়োডের মাধ্যমে ডিসি করা হয় এবং সুইচিং মসফেট দ্বারা সেটা সুইচিং করে আবার এসিতে রূপান্তরিত করে চকিং কয়েলে দেওয়া হয়। চকিং কয়েলে যখন আমাদের সাপ্লাই পেয়ে যাচ্ছে, তাহলে অক্সিলারি কয়েল থেকে ভোল্টেজ আউটপুট হয়ে আমাদের আইসিকে দিচ্ছে এবং আইসি কন্ট্রোলিংভাবে কাজ করছে, অর্থাৎ সক্রিয়ভাবে কাজ করা শুরু করে দিচ্ছে সেই মুহূর্তে। তারপরে কী হচ্ছে, যার জন্য আমাদের এর প্রাইমারি থেকে সেকেন্ডারি, অর্থাৎ চপারের প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ আউটপুট হচ্ছে এবং যেটা আউটপুট হচ্ছে সেটা হলো এসি। সেই এসিটাকে আবার ডিসিতে রূপান্তরিত করে আমাদের সার্কিটে দেওয়া হয়। পরবর্তী সার্কিট কীভাবে কাজ করে তার জন্য অপেক্ষা করতে হবে পার্ট 4-এ, এবং আরও ভিডিও রয়েছে, তোমরা দেখতে থাকো। তাহলে পাওয়ারের জন্য সাধারণত আমরা জানি শেড ডেট হয়। শেড ডেট হওয়ার হলে আমরা কি করে চেক করব একটার পর একটা স্টেজ, সেটা আমরা আশা করি অল্প হলে বুঝতে পেরেছি। তাও প্রয়োজন সাথে আমি ফের একবার বলে দিচ্ছি। ধরো সর্বপ্রথম আমরা মিটারের পয়েন্টকে আমরা যে পাওয়ার ক্যাপাসিটার আছে, এই যে পাওয়ার ক্যাপাসিটার আছে না, পাওয়ার ক্যাপাসিটার পজিটিভ এবং নেগেটিভে দেবো। যদি দেখছি যে ভোল্টেজ আসছে, তাহলে বুঝতে হবে এসি সার্কিটটা ঠিক আছে। অর্থাৎ এসি সার্কিটটা বলতে আমাদের আমাদের এই যে ফিল্টার কয়েল আছে, এনটিসি কয়েল আছে, পিএফ আছে, এগুলো সবই ঠিক আছে। যদি ভোল্টেজ না আসে তাহলে তার আগের সার্কিট চেক করতে হবে। যদি এবার ভোল্টেজ আসে তা আমাদের তারপরে দেখতে হবে যে আমাদের মসফেট তবু সুইচিং করছে না কেন। তা যদি সুইচিং না করে, সবার প্রথম আমাদের কী দেখতে হবে না, আমাদের স্টার্টিং যে রেজিস্ট্যান্স মারা আছে না, সেই রেজিস্ট্যান্স এখানে বন্ধু দেখাতে পারতাম, খুবই ছোটো, যার জন্য দেখানো সম্ভব হচ্ছে না। সার্কিটে বুঝে নিলে সুবিধা হয়, ওই জন্য সার্কিটে দেখাচ্ছি। এই যে রেজিস্ট্যান্স, অর্থাৎ স্টার্টিং রেজিস্ট্যান্স রয়েছে, স্টার্টিং রেজিস্ট্যান্সটা প্রথম চেক করে দিতে হবে। যদি স্টার্টিং রেজিস্ট্যান্স কেটে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে সেট ডেট হয়ে গেছে। আবার কি সেট ডেটের অন্যতম কারণ বলেছিলাম, এখানে যে এই যে গ্রাউন্ডে যে রেজিস্ট্যান্স মারা আছে না, এই যে সোর্সের যে গ্রাউন্ডে মসফেটের সোর্সে এই রেজিস্ট্যান্স কেটে গিয়ে থাকলেও আইসি কাজ করবে না, তাহলে সেই মুহূর্তেও আইসি তোমার কী হবে, কাজ যদি না করে মসফেটের জন্য ভোল্টেজ আউটপুট করতে পারবে না, এই জন্য সেট ডেট হবে। আর একটা প্রবলেম সবচেয়ে বড় হয়, ধরো এখানে ভোল্টেজ ধরো কোনো সময় দেখছো দাঁড়াচ্ছে না, অর্থাৎ 12 হচ্ছে, কখনো 11 হচ্ছে, কখনো 10 হচ্ছে, এটা পরিবর্তন হচ্ছে, মানে উপরেরটাও পরিবর্তন হবে 24 ভোল্টটা। যখন এই পরিবর্তনটা হচ্ছে না, তখনই বুঝে নেবে যে আমাদের এই কম্পনসেশন সেকশানে প্রবলেম রয়েছে। অর্থাৎ এখানে যে অটো কাপলার রয়েছে, ঠিক আছে, এই অটো কাপলার বা এখানে যে কিছু কিছু ক্ষেত্রে সেট এখানে প্রিসেট থাকে, প্রিসেট বা এই পিএফ বা এই রেজিস্ট্যান্স যেটা এই কম্পনসেশনের সঙ্গে সংযুক্ত, সেই সার্কিটটার প্রবলেম রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই অটো কাপলারটা খারাপ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে অটো কাপলারটা খারাপ থাকে। ঠিক আছে, তাহলে ভোল্টেজের যদি আউটপুট ভোল্টেজ যদি কম বেশি বাড়া কমা করে অটোমেটিকলি, তাহলে ভেবে দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই অটো কাপলার প্রবলেম রয়েছে। এছাড়াও অন্যান্য ফল্ট ফাইটিং রয়েছে, যেটা ফল্ট ফাইটিং ক্লাসের সময় ভালোভাবে ধরে ধরে দেখাবো। তা চলো আমাদের একটা জিনিস বলে দিই যে আমাদের এই চ্যানেলে কী কী কাজ শেখানো হয়, সেটা তোমাদের ক্ষেত্রে অনেকের সুবিধা হবে, কারণ আমাদের যে কাজগুলো নিজেরা করি বা করাই সেইগুলোই আমাদের করা হয়। ধরো আমাদের একটা পোস্টার আছে, এখানে দেওয়া আছে টোটো গাড়ি ওয়ারিংয়ের কাজ করা এবং শেখানো হয়, টোটো গাড়ির কন্ট্রোলার সারানোর কাজ শেখানো হয়, টোটো গাড়ির চার্জারের সারানোর কাজ শেখানো হয়, এলইডি টিভি আছে, কালার টিভি আছে, মোটর আছে, পাখা আছে, মোটর বলতে টুলু পাম্প আছে, টোটো গাড়ি মোটরও রয়েছে। ঠিক আছে, এছাড়া হচ্ছে কি তোমার পাখা রয়েছে, ফ্রিজ রয়েছে, স্টেবিলাইজার আছে, ওয়েল্ডিং মেশিন আছে। এছাড়াও আমাদের আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের বিজ্ঞাপনের মধ্যে দেওয়া হয় না। এই যা যা কাজ আমি এখানে শেখাই বা আমি এখানে করি, সেইগুলোই আমি ইউটিউবের মাধ্যমে শেখাবো। তোমরা যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি ঠিক বোঝাতে পারছি কি বোঝাতে অসুবিধা হচ্ছে। আর একটা জিনিস ভালোভাবে বলে দিচ্ছি, যদি কেউ কমেন্ট করো কোথাও ভুল আছে, কমেন্ট করবে না, ওটাকে ভালোভাবে সংশোধন করে দেবে। যে ভুল হয়েছে বলে ছেড়ে দেবে না, সংশোধন করে দেবে। ভালো করে শোনো, যদি কোথাও ভুল থাকে ভিডিও আমি নির্ভুল করার চেষ্টা করি, তারপরে যদি ভিডিওর কোথাও ভুল থেকে থাকে অবশ্যই সংশোধন করে দেবে। শুধু ভুল আছে বলে ছেড়ে দেবে না, কারণ সংশোধন করাটাও তোমাদের দায়িত্ব। সংশোধন যদি করে দাও তাহলে অন্যেরও সুবিধা হবে। আমি চেষ্টা করব ভিডিও সম্পূর্ণ নির্ভুল করার।